আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই থমকে গেছেন, কিন্তু সত্যি বলুন তো থমকে যেতে পারেন, কারণ কথাটা হয়তো প্রথম শুনছেন, কিন্তু অবাক হয়েছেন কি? তারেক রহমান $700 মিলিয়ন বা $70 কোটি ঘুষের বিনিময়ে রফা করেছেন কিছু প্রকল্প চীনের সঙ্গে। কোন কোন প্রকল্প? লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ, তিস্তা বাঁধ মহাপ্রকল্প, মংলা এসইজেড, যুদ্ধ বিমান ক্রয় ইত্যাদি। কবে হয়েছে এই রফা? সম্প্রতি চীন সফরে গিয়ে। ঘুষের টাকা দেয়া নেওয়া হয়েছে কি? আগে হ্যাঁ। এত বড় চুক্তি এমওইউ স্বাক্ষর হলো কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া? আরে একটা বউনি তো করতে হয়, আর বউনি ছাড়া কি কোনো কাজ হয়? এমন খবর কিন্তু খুব গোপনে হলেও উড়ছে বাতাসে। বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি বলতে কি আমিও প্রথমটায় বিশ্বাস করিনি, পাল্টা প্রশ্ন করেছিলাম প্রমাণ কোথায়। উত্তর পেয়েছিলাম প্রমাণ বাংলাদেশের ইতিহাসে, প্রমাণ তারেক রহমানের পুরনো রেকর্ডে। অতঃপর খুঁজতে হলো বাংলাদেশের ইতিহাস, খুঁজতে হলো তারেক রহমানের রেকর্ড। বলছি সে কথা। বাংলাদেশের শাসকের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ নতুন নয়। বঙ্গবন্ধু নমস্য ব্যক্তি, তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার প্রশ্নই ছিল না। জিয়াউর রহমান সম্পর্কে অনেকে এ কথা সে কথা বলে বটে, তবে আর্থিক দুর্নীতি বা ঘুষ খাওয়ার স্পষ্ট কোনো অভিযোগ বা মামলা নেই জিয়াউর রহমানের বিরুদ্ধে। কিন্তু তারপর থেকে ঘুষ দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত এমন কোনো শাসক নেই বাংলাদেশে। খেয়াল করবেন, আমি কিন্তু চূড়ান্ত রায় দিইনি, শুধু বলেছি অভিযোগ। কে চোর আর কে চোর নয় সেটা বলবেন আপনারা। আমি শুধু বলছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতো শীর্ষ রাষ্ট্র সরকার প্রধানরা ঘুষ ও আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন। 1990 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে জাপানি রাডার কেনা সহ বেশ কয়েকটি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মামলা হয়। আদালত তাকে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয় এবং তিনি দীর্ঘদিন কারাবাস করেন। তিনি প্রথম শীর্ষ শাসক যিনি দুর্নীতির দায়ে আইনগতভাবে সাজাপ্রাপ্ত হন। এরপর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা ধরুন। তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছিল। বিচারিক আদালতে সাজা হলেও পরবর্তী সময়ে ওই 24 আগস্ট অভ্যুত্থানের পর, কারণ ওই অভ্যুত্থানের তার দলও তো একটা শরিক ছিল, তো সেই অভ্যুত্থানের পর নতুন সরকার গঠিত হওয়ার পর অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের ব্যবস্থাপনায় দেশের উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট তাকে এসব দুর্নীতি মামলা থেকে সম্পূর্ণ খালাস করে দেয়। আসা যাক তারপরে শেখ হাসিনা ও তার পরিবারের আর্থিক দুর্নীতি প্রসঙ্গে। এটা অনেকেই মানবেন না, যারা আওয়ামী লীগ তারা বলবেন না না শেখ হাসিনার নামে কোনো কিছু নেই। কিছু নেই সেটা নয়, কিছু তো ছিল। আমি আবার বলছি অভিযোগ তো ছিল, সত্যি মিথ্যা আমি বলছি না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন মানে প্রায় 59,000 কোটি টাকা আত্মসাৎ ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কি বলবো বোনের ছেলে, এই বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটম তাদের কাছ থেকে অতিরিক্ত ব্যয় দেখিয়ে অন্যান্য অপকৌশলে এই অর্থ মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংক ও অফশোর অ্যাকাউন্টে পাচার করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন
এ বিষয়ে অনুসন্ধান শুরু করলেও শেখ হাসিনার পরিবার ও সংশ্লিষ্ট পক্ষগুলো এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এর মধ্যে ওই মালয়েশিয়ার নাম করলাম না, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংক আর অফশোর অ্যাকাউন্টে পাচার করা হয়েছিল টাকা। এবারও দেখুন আমাদের তারেক রহমান সাহেব তিনি চীন যাওয়ার আগে তিনি মালয়েশিয়া ঘুরে গেলেন ওদের ব্যবস্থাপনা তৈরি করার জন্য, তাই নাই কি? আপনারা এটা ভাববেন, ভেবে বলবেন। যাই হোক, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে অনুসন্ধান করলেও শেখ হাসিনার পরিবার ও সংশ্লিষ্ট পক্ষগুলো এটা অস্বীকার করেছে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকেও এই $5 বিলিয়ন ঘুষের গল্পকে ভিত্তিহীন ও গুজব বলে জানানো হয়েছে। এরপরেও আছে শেখ হাসিনার বিরুদ্ধে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে, সেটা কিন্তু পরবর্তীকালে সেই অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে মামলা খারিজ করে দেয় কানাডার এক আদালত। এছাড়া মেট্রো রেল ও মেগা প্রকল্প, ঢাকা মেট্রো রেল সহ বিভিন্ন বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে কস্ট ইনফ্লেশন করে টাকা নেওয়া হয়েছে ইত্যাদি বলা হয়েছে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি ইত্যাদি নানান প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। সম্প্রতি বিভিন্ন মামলায় এই সরকার, অবশ্যই এই সরকারের আমলে এগুলোকে তো বিচার বলে না, এগুলোকে বলে কুবিচার, এগুলো আইনের গর্ভস্রাব হয়েছে এখানে। তবে তার শাস্তি ঘোষণা হয়েছে। তবে বাংলাদেশে কি দেখা গেছে, শাসকের হুকুমে চলে বিচার ব্যবস্থা, শাসক যেটা বলবে সেইটা হবে। অতএব আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার শাস্তিও বেগম জিয়ার মতো মকুব হয়ে যেতে পারে এবং যাবে। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। এই পদটি বকলমে প্রধানমন্ত্রীর। দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেও কম নয়। প্রধান উপদেষ্টা হওয়ার আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের চাকরি স্থায়ী না করা, শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন না করা, নিয়ম অনুযায়ী যেটা করা উচিত ছিল, কোম্পানির নিট মুনাফার 5% শ্রমিকদের মাঝে বন্টন করার কথা, সেটাও করেননি। বরং তিনি আমেরিকায় গিয়ে সেখানকার ডেমোক্র্যাটদেরকে প্রচুর টাকা দিয়েছেন এবং নিজের সম্পত্তি বাড়িয়েছেন। এই সব মামলায় ছিল মোহাম্মদ ইউনূসের আর্থিক দুর্নীতি। জানুয়ারি 2024 ঢাকার একটি শ্রম আদালত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের আরও 3 শীর্ষ কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেয়। যখন জেলে যাওয়া তার ভবিতব্য, তখন মেটিকুলাস ডিজাইনে ষড়যন্ত্রের অভ্যুত্থান হলো এবং জেলে না গিয়ে ইউনূস হলেন বকলমের প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে 660 কোটি টাকা আয়কর তিনি মকুব করিয়ে নিলেন। এটাকেও বাংলা কথায় বলে ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি। ইউনূস ছিলেন রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি 3 দিন আগে পদত্যাগ করেছেন, আর তার সঙ্গে সঙ্গে দুর্নীতির মামলা রুজু হয়ে গেছে তার বিরুদ্ধে। কমপ্লেন কে করেছেন? বাংলাদেশ আজাদ পার্টির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড হাসিনুর রহমান এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সেন্ট্রাল কমিটি মেম্বার সেক্রেটারি AI নূর মোহাম্মদ আয়াস। শোনা যাচ্ছে তারেক সরকারের সাথে কোনো মামলা মোকদ্দমা হবে না তার বিরুদ্ধে, এমন এক সমঝোতা করে তিনি পদত্যাগটা করেছেন। এবার আসুন একেবারে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের আমলে ঢাকার বনানীতে তারেক রহমানের যে রাজনৈতিক কার্যালয় ছিল হাওয়া ভবন, সেটা ছিল ক্ষমতার সমান্তরাল কেন্দ্র এবং ব্যাপক দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে শুধু দেশে নয় দেশ বিদেশ সর্বত্র পরিচিত হয়েছিল। তারেক রহমানের কি নাম হয়ে গিয়েছিল তখন? 10%। মানে যে চুক্তি হোক না কেন, যে অর্ডার হোক না কেন, তার 10% তাকে দিতে হবে। আরেকজন 10%-এর নাম বাংলাদেশের বর্তমান বাবা পাকিস্তানের, সেখানে রয়েছে, তার নাম হচ্ছে বেনজির ভুট্টোর স্বামী আসিফ জারদারি, যিনি এখন পাকিস্তানের প্রেসিডেন্ট। তারও নাম ছিল 10%। সেই তারেক জিয়া আজ দেশের প্রধানমন্ত্রী। কবি নজরুলের সেই কবিতাটা মনে আছে? বিড়াল বলে মাছ খাবো না, আঁশ ছোবো না, কাশি যাব, বিড়াল মাছ খাবে না। তো তারেক সাহেব যদি বলেন ঘুষ নেব না, ক্যাশ ছোবো না, কেউ বিশ্বাস করবে নাকি? বিশ্বাস করা যায়? বন্ধুরা,
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বিষয় বারে বারে ফিরে আসে। যখনই কয়েক বিলিয়ন ডলারের বড় প্রকল্প, প্রতিরক্ষা ক্রয় বা বিদেশি বিনিয়োগের ঘোষণা হয়, তখনই একটি প্রশ্ন ঘুরতে শুরু করে, এই প্রকল্পগুলোর আড়ালে কত টাকা কিকব্যাক বা কমিশনের খেলা চলেছে। তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে নানা ধরনের অভিযোগ এবং জল্পনা ছড়িয়েছে, এমনকি বিভিন্ন অঙ্কও প্রচার করা হচ্ছে। তবে এই $700 মিলিয়ন অঙ্কটা, এটা বিষয়টা সেইখান থেকে এসছে। কিন্তু প্রশ্ন হলো, এসবের কতটা তথ্য আর কতটা রাজনৈতিক প্রচার? হতেই পারে, দুটোই হতে পারে। কোনো এটাও সত্যি হতে পারে, ওটাও সত্যি হতে পারে। আজকের আলোচনায় আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগকে সত্য বলে ধরবো না, বরং দেখব কেন এমন অভিযোগ ওঠে, কিভাবে সেগুলো যাচাই করা হয় এবং আন্তর্জাতিক কূটনীতিতে এগুলোর গুরুত্ব কতটা। প্রথমে দেখি কি ঘটেছে। চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেন সাম্প্রতিক সফরে এবং অনেকগুলো সমঝোতা স্মারক, যেটাকে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়, সেই স্বাক্ষর করলেন। বিনিয়োগ, অবকাঠামো সহযোগিতার ঘোষণাও হলো। তিস্তা নদী ব্যবস্থাপনা, বন্দর, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সংযোগ ব্যবস্থা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। এগুলোর অনেকগুলো এখনো অর্থাৎ ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো, প্রকল্পের অর্থায়ন, দরপত্র, চূড়ান্ত চুক্তি এবং বাস্তবায়ন, এসব ধাপ এখনো বাকি। এবার দেখি অভিযোগটা কেন ওঠে। দেখুন, বিশ্বব্যাপী বড় অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। লাতিন আমেরিকায় ওডেব্রেক্ট কেলেঙ্কারি আমরা জানি, আফ্রিকার বিভিন্ন অবকাঠামো প্রকল্প, মালয়েশিয়ার 1MDB, এসব ঘটনায় দেখা গেছে। কিছু ক্ষেত্রে বড় প্রকল্পের সঙ্গে অবৈধ কমিশন বা রাজনৈতিক প্রভাবের অভিযোগও সত্য বলে প্রমাণিত হয়েছে। এই ইতিহাসের কারণে যখনই বহু বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা হয়, তখন সাংবাদিক, বিরোধী দল, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। আর দেশটার নাম যেহেতু বাংলাদেশ, তাই সন্দেহ স্বাভাবিক। আবার যেহেতু তারেকের সঙ্গে এই লেনদেনের আরেক প্রান্তে আছে চীন, তাই সন্দেহটা আরও জোরদার। কারণ চীনের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশে শাসকদের ঘুষ দিয়ে প্রভাব বাড়াবার, প্রকল্প হাতাবার অভিযোগ আগে বহুবার উঠেছে। চীনা রাষ্ট্রায়ত্ত কোম্পানি বা চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন দেশে ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছ দরপত্র বা প্রভাব খাটানোর অভিযোগ বহুবার উঠেছে। কিছু ক্ষেত্রে তদন্ত হয়েছে, কিছু ক্ষেত্রে শাস্তিও হয়েছে, আবার অনেক অভিযোগ প্রমাণ না করে বন্ধ করে দেয়া হয়েছে। এই বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ আপনাদের সামনে রাখি। জর্জিয়ায় চীনা চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন CRCC 2019 সালে চীনের রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা CRCC এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলিকে বিশ্ব ব্যাংকের অর্থায়িত একটি প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় প্রতারণামূলক তথ্য দেওয়ার কারণে নিষিদ্ধ করা হয়েছিল সাময়িকভাবে। এটা ঘুষ খাওয়ার রায় নয়, তবে আর্থিক দুর্নীতি। আন্তর্জাতিক প্রকল্পে অনিয়মের একটা গুরুত্বপূর্ণ নজির বেল্ট অ্যান্ড রোড। এই প্রকল্প বিশ্বব্যাংক তাদের বিশ্লেষণে বলেছে যে বড় অবকাঠামো প্রকল্পে দুর্নীতির ঝুঁকি স্বাভাবিকভাবে বেশি এবং BRI প্রকল্পগুলোতে, যেটা চীনের, তাদের স্বচ্ছতা ও ক্রয় প্রক্রিয়া উন্নত হওয়া প্রয়োজন। তবে বিশ্বব্যাংক বলেছিল BRI-এ অনেক প্রকল্প প্রশ্নের অবকাশ রাখে। হুয়াওয়ে এবং ইউরোপীয় পার্লামেন্ট, তাদের কথাটা শুনুন। বেলজিয়ামে ইউরোপীয় পার্লামেন্টের কিছু সদস্যকে ঘুষ দেওয়ার অভিযোগে হুয়াওয়েকে, মানে চীনের কোম্পানি, ঘিরে তদন্ত হয়েছে। সেই তদন্ত এখনো চলছে, অনেক প্রমাণ পাওয়া গেছে, এখনো চূড়ান্ত বিচার হয়নি। এছাড়া বহু গবেষক ও নীতি নির্ধারণী প্রতিষ্ঠান BRI প্রকল্পগুলোতে অস্বচ্ছ ঋণ, দরপত্রের সীমিত প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এই সমালোচনা থেকে প্রতিটি প্রকল্পে ঘুষ হয়েছে এমন কিছু নয়, কিন্তু চীনাদের মধ্যে ঘুষের সম্ভাবনাটা খুব বেশি। অর্থাৎ চীনা বিনিয়োগকে ঘুরে
ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশ কিভাবে তাহলে স্বচ্ছতা নিশ্চিত করতে পারে? এরকম স্বচ্ছতা নাই হতে পারে। এবং মনে রাখতে হবে, এই কয়েকদিন আগে পর্যন্ত যখন তারেক রহমান আমেরিকায় লন্ডনে থাকতেন, তখন এখানে এই জামাত, এনসিপি এরা স্লোগান দিয়েছে, চারদিকে ছড়া শুনিয়েছে যে কি করে ওখানে খরচ চলছে, তার এখান থেকে টাকা তুলছে, ইংল্যান্ডে পাঠাচ্ছে তারেক রহমানকে, বিএনপি এটা বলেছিল। আমার কথা নয়, আপনাদের হয়তো মনে আছে। এবার আসি এই প্রসঙ্গ ছেড়ে সার্জিও গোরের সফর নিয়ে কি বলা যায়। সার্জিও গোর কাল পরশুর মধ্যেই আসছেন বাংলাদেশে। মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশে আসছেন এই সব অভিযোগগুলো খতিয়ে দেখতে, চীনের সাথে কি ধরনের সম্পর্ক করেছে, কি ধরনের চুক্তি করেছে, এই চুক্তির আগা পাঁচতলা সব দেখবার জন্য আসছে। কিন্তু এবং এই দাবি কিন্তু অনেক জায়গা থেকে উঠছে। যারা জানা গেছে তা হলো, সার্জিও গোর তো পরিষ্কারভাবে বলেননি যে তিনি কি করতে আসছেন। 3 দিন থাকবেন, 3 দিন থাকবেন এবং 3 দিন তিনি কি করবেন তার আলোচ্য সূচিতে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং বৃহত্তর কৌশলগত সম্পর্ক। এগুলো প্রকাশ্য, কিন্তু অপ্রকাশ্য অনেক কিছু আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বড় প্রকল্পে দুর্নীতি হয় না এ কথা ইতিহাস কখনো বলে না। সঠিক অবস্থান হলো দুর্নীতি হওয়ার প্রচুর সম্ভাবনা এবং হতেও পারে। বন্ধুরা, গণতন্ত্রের প্রশ্ন তোলা জরুরি। তারেক রহমানের ব্যাপার নিয়ে আজকে প্রশ্ন কিন্তু উঠে গেছে। $700 মিলিয়ন, অঙ্কটা খুব কম নয়। এই অভিযোগ পরে প্রমাণ হবে, কিন্তু দেশটার নাম যেহেতু বাংলাদেশ, তাই শেষ পর্যন্ত বিচার কোথায় গিয়ে শেষ হবে, কার কথায় বিচার কোথায় দাঁড়িয়ে যাবে, এটা কেউ বলতে পারে না, তাই না? আজকের মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন বলবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো লাগলে এই প্রতিবেদন। এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে।